পূর্ব ইউক্রেনীয় কৌশলগত শহর পোকরোভস্ক দখলের জন্য শহরটির আশেপাশে 1,10,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক প্রধান ওলেকজান্ডার সিরস্কি এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, পূর্ব দিকে বিস্তৃত 1200 কিলোমিটার ফ্রন্ট লাইন বরাবর পোকরোভস্কের আশেপাশের এলাকাটি এখন সবচেয়ে উত্তপ্ত স্থান। যুদ্ধ শুরুর আগে পোকরোভস্কে প্রায় 60,000 লোক বাস করত। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া অভিযান শুরু করার পর থেকে 3 বছরে তাদের বেশিরভাগই চলে গেছে। সিএনএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ বাহিনী প্রায় 1 বছর ধরে পোকরোভস্ক দখলের চেষ্টা করছে, একের পর এক আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে মস্কো। প্রতিবেদনে আরও বলা হয়, পোকরোভস্ক মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, তার লক্ষ্য হলো আংশিকভাবে দখলকৃত পূর্ব ইউক্রেনীয় সমস্ত অঞ্চল দখল করা। Поздравляем избранного президента Соединенных Штатов Америки. ইউক্রেনের সর্বশেষ পরিচালিত কোকিং কয়লা খনিটি ছিল পোকরোভস্কে। এটি চালু রাখার জন্য অনেক কর্মচারী ওই এলাকায় অবস্থান করছিল। এই বছরের শুরুতে এটি বন্ধ করতে বাধ্য হওয়ার পর তারাও চলে যেতে শুরু করে। Бачення, що чекає Україну. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চেষ্টা করবেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এবছর সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সহায়তা বন্ধ রেখেছে। We brought back 5.1 trillion between Qatar. এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন, তিনি পুরো ইউক্রেন রাশিয়ার অংশ করতে চান। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট $3,500 কোটি সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর ছিল প্রায় $5,000 কোটি। এবার 6 মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় $3,500 কোটি পৌঁছে গেছে। কেউ কেউ বলছেন তা $4,000 কোটি কাছাকাছি। Новая госпрограмма вооружения должна стать эффективной. এই ইউরোপীয় সহায়তা কিছুটা হলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না দেওয়ার ঘাটতি পূরণ করছে। গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেন। প্রতিদিনের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে আত্মরক্ষা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। ট্রাম্প প্রশাসন এরপর কিছু অস্ত্র বিক্রি করলেও তা ছিল কেবল F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ। হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্যাট্রিয়ট ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে জানান। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিছু দেওয়া সম্ভব কিনা তা আমরা দেখতে পারি, সেগুলো পাওয়া খুব কঠিন। আমরাও এগুলো ব্যবহার করছি এবং ইসরায়েলকেও দিচ্ছি। Some of it's being taken by some bad people. যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কাছে তার মিত্রদের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও সে কথা মনে করিয়ে দিয়েছেন। Отказывались от диалога. Всегда были готовы. 20 জুন সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি। এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের। পুতিন আরও বলেন, আমাদের একটা পুরনো প্রবাদ আছে, যেখানে রুশ সেনা পা রাখে সেটা আমাদের হয়ে যায়। которая действительно обеспечит баланс. পুতিনের এই বক্তব্যের উত্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, যেখানে রুশ সেনা যায় সেখানে শুধু মৃত্যু, ধ্বংস আর নরক নেমে আসে। 21 জুন টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, পুতিন এবার একেবারে খোলাখুলি বলেই দিয়েছেন, হ্যাঁ, তিনি পুরো ইউক্রেন চান। শুধু তাই নয়, তিনি বেলারুশ, বাল্টিক রাষ্ট্রগুলো, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের কথাও বলছেন। জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারণবাদ নিয়ে একমত। সম্প্রতি ফাঁস হওয়া এক কৌশলপত্রে বলা হয়, রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চলতি দশকের শেষ নাগাদ সে লক্ষ্য পূরণের চেষ্টায় আছে। Чрезвычайно важна биология, чрезвычайно важно.
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ বলেন, আমরা অনেকদিন ধরেই বাল্টিক রাষ্ট্রগুলোর বিষয়ে রাশিয়ার সতর্কবার্তা উপেক্ষা করেছি। এখন বুঝতে পেরেছি এটা আমাদের ভুল ছিল। এই উপলব্ধি থেকে আর ফেরার উপায় নেই। বিশ্ব আর আগের মতো শান্তিতে ফিরে যাবে না। Экономики многих западных стран и во внутреннем. এ কারণে জার্মানি ও অন্য ইউরোপীয় ন্যাটো সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে 2035 সালের মধ্যে তারা মোট দেশজ উৎপাদনের 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। এর মধ্যে 1.5% ব্যয় হবে দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, জরুরি স্বাস্থ্যসেবা, সাইবার সুরক্ষা ও নাগরিক সুরক্ষা ব্যবস্থায়। পুতিনের প্রতি আগে সহানুভূতিশীল মনোভাব দেখানো ট্রাম্প এবার কিছুটা ভিন্ন সুরে বলেন, আমি মনে করি তিনি একজন বিভ্রান্ত মানুষ। আমি খুব অবাক হয়েছি, ভাবতাম এই যুদ্ধ সহজেই মিটে যাবে। এখন মনে হচ্ছে পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে বলেছিলেন ইউক্রেনকে এই যুদ্ধ থামানোর দায়িত্ব নিতে হবে। It's really not okay with him. Therefore, you may. ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ন্যাটো সম্মেলনের সপ্তাহ জুড়ে রাশিয়া প্রায় প্রতিদিন 200 বার করে আক্রমণ চালিয়েছে। জেলেনস্কি গত শনিবার জানান ইউক্রেনে এখন 6,95,000 রুশ সেনা রয়েছে, আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও 52,000 সেনা মোতায়েনের চেষ্টা চালাচ্ছে। জেলেনস্কি বলেন, এই সপ্তাহে তারা সুমির দিকে 200 মিটার এগিয়েছিল, আমরা আবার 200 থেকে 400 মিটার পেছনে ঠেলে দিয়েছি। Поки не буде ратифікована угода. রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষকে ভীত করে তোলার উদ্দেশ্যে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। 19 জুন কিয়েভে রুশ হামলায় 30 জন নিহত ও 172 জন আহত হন। জেলেনস্কি বলেন, আমি কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে গিয়েছিলাম, সাধারণ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ক্ষেপণাস্ত্রটি সব তলা ভেদ করে বেজমেন্ট পর্যন্ত চলে গেছে। মাত্র একটি হামলাতেই 23 জন মারা গেছেন। Ті гроші, які ви взяли не тільки в Сполучених Штатах, а জেলেনস্কি বলেন, এই হামলার কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। রাশিয়ার জন্য এটা কোনো লাভ বয়ে আনেনি। রাশিয়া একই রাতে ওদেসা, খারভিক ও আশপাশ এলাকায় 20টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ওদেসায় 4 তলা একটি ভবনে আগুন ধরে যায়। ভবনের একাংশ ভেঙে পড়ে, এতে ফায়ার সার্ভিসের 3 কর্মী আহত হন। И украинского, и других кризисов. গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হন। জেলেনস্কি বলেন, মোট 352টি ড্রোন ও 16টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোফানি এ তথ্য সামনে এনেছেন। মেহেদি সোফানি বলেন, প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে। শনিবার মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেহেদি সোফানি দাবি করেছেন, ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, আমরা এমন কিছু প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য পেয়েছি যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার ভেহিকল আমাদের প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের অনুরোধ করেছেন। সোফানি বলেন, আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবো। তিনি বলেন, ইসরায়েল আমাদের প্রতিবেশী দেশের ভূখণ্ডকে ব্যবহার করে হামলা করার সম্ভাবনা রয়েছে। তবে আজারবাইজান আমাদের আশ্বস্ত করেছে যে তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী কোনো আইন মেনে চলে না। তাদের দ্বারা যে কোনো ধরনের অপব্যবহার সম্ভব। এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমরা খামেনিকে ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচালাম, কিন্তু তিনি ধন্যবাদটুকু দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ট্রাম্প দাবি করেছেন তিনি খামেনির আশ্রয়স্থলের সঠিক অবস্থান জানতেন, কিন্তু ইসরায়েল বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেননি। তিনি বলেন, আমি তাকে একটি কুৎসিত ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি, এজন্য তাকে আমাকে ধন্যবাদ জানাতে হবে না, কিন্তু সত্য বলা উচিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের শেষ পর্যায়ে তিনি ইসরায়েলকে তেহরানের দিকে যাওয়া একটি বড় বিমানবহর ফিরিয়ে আনতে বাধ্য করেছেন। এটি যুদ্ধের সবচেয়ে বড় হামলা হতে পারত। এতে ব্যাপক ক্ষতি এবং অনেক ইরানির মৃত্যু হতো। ট্রাম্প বলেন, তিনি ইরানের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করছিলেন, যা দেশটির দ্রুত ও পূর্ণ পুনরুদ্ধারের সুযোগ দিত। কিন্তু খামেনির ক্রুদ্ধ বিদ্বেষপূর্ণ মন্তব্যের পর তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সব কাজ বন্ধ করে দিয়েছেন। ট্রাম্প বলেন, ইরানকে বিশ্ব ব্যবস্থার মূলধারায় ফিরতে হবে, নইলে তাদের অবস্থা আরও খারাপ হবে। তারা সব সময় ক্রুদ্ধ, শত্রুভাবাপন্ন এবং অসুখী, আর এটি তাদের জন্য কি এনেছে? একটি ধ্বংসপ্রাপ্ত বিস্ফোরিত দেশ যার কোনো ভবিষ্যৎ নেই, একটি বিধ্বস্ত সামরিক বাহিনী, ভয়াবহ অর্থনীতি এবং চারপাশে মৃত্যু। তাদের কোনো আশা নেই এবং এটি আরও খারাপ হবে। ট্রাম্প তার বিবৃতির শেষ অংশে বলেন, আমি চাই ইরানের নেতৃত্ব বুঝুক, ভিনেগার দিয়ে যতটা পাওয়া যায়, মধু দিয়ে তার চেয়ে অনেক বেশি পাওয়া সম্ভব। শান্তিই উত্তম পথ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে, এমনটাই বলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু দীর্ঘ 20 বছর ধরে ক্ষমতায় আছেন, যা অত্যধিক হয়ে গেছে। এটি ইসরায়েলের জন্য আর কোনোভাবে ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন তিনি। চ্যানেল 12-এর সেই সাক্ষাৎকারে তিনি সরাসরি কোনো নির্বাচনী ঘোষণা না দিলেও নেতানিয়াহু বিরোধী বক্তব্যে জোর দেন। বলেন, ইসরায়েলি সমাজে যে বিভক্তি তৈরি হয়েছে তার জন্য অনেকটাই দায়ী বর্তমান প্রধানমন্ত্রী। তার বক্তব্য, নেতানিয়াহুকে বিদায় নিতে হবে। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নেতানিয়াহু যেমন শক্ত সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন, তেমনি গঠন করেছেন কড়া সমালোচকদের একটি বলয়ও। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট 2021 সালে নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এতে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো একজন ডানপন্থী ধর্মভিত্তিক নেতার সঙ্গে একটি মধ্যপন্থী ও বাম ঘেঁষা দল একত্রে সরকার গঠন করে। ফলে নেতানিয়াহুর টানা 12 বছরের শাসনের অবসান ঘটে। তবে বেনেট ও ইয়ার লাপিদের সেই সরকার 1 বছরও টেকেনি। দ্রুতই ভেঙে পড়ে জোট। এর পরের নির্বাচনে কট্টর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর সমর্থনে আবারও ক্ষমতায় আসেন নেতানিয়াহু। সেই থেকেই রাজনীতি থেকে কিছুটা বিরতিতে ছিলেন বেনেট। তবে সাম্প্রতিক সময়ে তার ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছে। জনমত জরিপ বলছে তিনি চাইলে নেতানিয়াহুকে আবারও পরাজিত করার মতো জনসমর্থন পেতে পারেন। যদিও ইসরায়েলে পরবর্তী সাধারণ নির্বাচন 2026 সালের শেষ ভাগে হওয়ার কথা, তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে আগাম নির্বাচন নতুন কিছু নয়।
সাক্ষাৎকারে বেনেট দাবি করেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় সম্প্রতি যে হামলা চালানো হয়েছে তার পরিকল্পনা ও ভিত্তি আসলে তার শাসনামলেই তৈরি হয়েছিল। তার ভাষায় এই হামলার সিদ্ধান্ত খুবই প্রয়োজনীয় ছিল এবং তা সঠিকভাবে নেওয়া হয়েছে। আমি যদি আগেই প্রস্তুতি তৈরি না করে দিতাম তাহলে এটি বাস্তবায়ন সম্ভব হতো না। בישראל נערכנו לגל האומיקרון מוקדם מאוד. গাজা ইস্যু নিয়েও বক্তব্য দেন বেনেট। তিনি বলেন, সেনাবাহিনীর কার্যক্রম ছিল দক্ষ ও পেশাদার, তবে দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখন বিপর্যয়ের মধ্যে। গাজায় যারা এখনো হামাসের হাতে বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য একটি জরুরি সমন্বিত চুক্তির প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। זה לא מקובל עלינו. זה מהווה এ সময় নেতানিয়াহুকে ইঙ্গিত করে বেনেট বলেন, হামাসকে নির্মূল করার দায়িত্ব ভবিষ্যতের কোনো সরকারের উপর ছেড়ে দিন। এই বক্তব্যকে অনেকেই ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য সংকেত হিসেবে দেখছেন। הפעולה הזאת תקווה מאוד את כניסת האומיקרון. তবে বেনেট নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। সাক্ষাৎকারে বারবার প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান, ফলে তার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ঘিরে উত্তেজনা ও কৌতূহল আরও বাড়ছে। בישראל נערכנו לגל האומיקרון מוקדם מאוד לפני כולם. לפני כ5 שבועות סגר. উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা এবার মিটে যাবে, এমন আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বিশ্ব রাজনীতিতে তার শান্তি স্থাপন প্রচেষ্টার প্রসঙ্গ টানতেই হঠাৎই উঠে আসে কিম জং উনের নাম। সাংবাদিকরা যখন সরাসরি কিমকে লেখা চিঠি প্রসঙ্গে প্রশ্ন করেন, ট্রাম্প তখন কৌশলে এড়িয়ে যান, কিন্তু তার কথায় ছিল ইঙ্গিতের ভার। ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল, বোঝাপড়াটা ছিল একেবারে অসাধারণ, দেখা যাক কি হয়। এরপরে তিনি যোগ করেন, কেউ কেউ বলছে সংঘাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা তা মিটিয়ে ফেলতে পারবো, আর যদি কিছু হয়ও আমাদের সম্পৃক্ততা থাকবে না। কিন্তু হঠাৎ কেন কিম ট্রাম্প প্রসঙ্গ? এর উত্তর খুঁজলে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সিউল ভিত্তিক ওয়েবসাইট এনকে নিউজ জানিয়েছে, কিমকে উদ্দেশ্য করে লেখা ট্রাম্পের একটি চিঠি নিতে আপত্তি জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘে কর্মরত উত্তর কোরীয় কূটনীতিকরা। একাধিকবার সেই চিঠি প্রত্যাখ্যান করা হয়েছে, এমনটাই বলছে সিউলের কূটনৈতিক মহল। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে 3 বার বৈঠক করেছিলেন কিমের সঙ্গে। তখন সেই বৈঠকগুলোই ছিল ইতিহাসে মার্কিন ও উত্তর কোরীয় নেতৃত্বের প্রথম সরাসরি সংলাপ। ওই সময় একাধিক চিঠি আদান প্রদান হয়েছিল কিম ও ট্রাম্পের মধ্যে, যেগুলো ট্রাম্প নিজেই চমৎকার প্রেমপত্র বলে আখ্যা দিয়েছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে পড়ে 2019 সালে, যখন ট্রাম্প চাইলেন কিম তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ত্যাগ করুক, আর কিম সেটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে পিয়ংইয়ংয়ের দিক থেকে আর কোনো আলোচনার ইচ্ছাও দেখা যায়নি, বরং তারা তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও বাড়িয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, বর্তমানে উত্তর কোরিয়া কেবল অস্ত্র নয়, সৈন্য পর্যন্ত পাঠাচ্ছে ইউক্রেন যুদ্ধের ময়দানে। রাশিয়া হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার বহু সৈন্য। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, উত্তর কোরিয়া এরই মধ্যে গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, এমনকি কমান্ডো পাঠিয়েছে ইউক্রেনের রুশ বাহিনীর সহায়তায়। রাশিয়া উত্তর কোরিয়া এই নতুন মিত্রতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেকে মনে করছেন, ট্রাম্প এখন এই সম্পর্ক ছিন্ন করার কৌশল হিসেবে আবারও কিমকে কাছে আনার চেষ্টা করছেন। 11 জুন হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, কিম জং উনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু হলে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানাবেন, যদিও তারা নিশ্চিত করেনি যে ট্রাম্প কিমকে চিঠি পাঠিয়েছেন কিনা।
বিশ্লেষকরা বলছেন ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুঁজবেন। কেননা গতবার যেমন তিনি সম্পর্ক করতে সাহস দেখিয়েছিলেন, এবার তার কৌশল হতে পারে কিমকে একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন মিত্র বানানো। তবে কূটনৈতিকভাবে উত্তর কোরিয়া এখন অনেক বেশি রাশিয়ামুখী। তাদের অস্ত্র ও সৈন্য সরবরাহের মাধ্যমে পিয়ংইয়ং মস্কোর সঙ্গে চুক্তিভিত্তিক মিত্রতা গড়ে তুলছে। এমন অবস্থায় ট্রাম্পের পুরনো চিঠি কূটনীতি এবার কতটা কাজে আসবে সেটি এখন প্রশ্ন। বিশ্লেষকদের মতে কিমের কাছ থেকে সাড়া আসলে সেটি হবে শুধু চীনের বা রাশিয়ার ইশারায়, আর ট্রাম্পের চিঠি বা পুরনো বোঝাপড়া এখনকার বাস্তবতায় আর তেমন প্রাসঙ্গিক নয়। ট্রাম্পের সময় শেষ, শুরু হবে ট্রাম্প পরিবারের দ্বিতীয় অধ্যায়। এবার সে ধরনেরই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্টের মেজ ছেলে এরিক ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষে তিনি বা তাদের পরিবারের অন্য কেউ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক বলেন, আমি যদি ঠিক করি রাজনীতিতে আসব, তাহলে হোয়াইট হাউসে যাওয়ার পথটা আমার জন্য কঠিন হবে না, কিন্তু আপনি আপনার পরিবারকে আবার এই যাত্রায় নিয়ে যেতে চান কিনা সেটাই হলো প্রশ্ন। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসে যাওয়ার পর থেকে 41 বছর বয়সী এরিক ট্রাম্পকে রাজনীতির চেয়ে ট্রাম্প অর্গানাইজেশনের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। কিন্তু সাক্ষাৎকারে তিনি বলেন, আমি অনেক রাজনীতিবিদদের কাজকর্মে হতাশ, আমি মনে করি আমি অনেক ভালোভাবে এই কাজ করতে পারি। এরিক আরও বলেন, শুধু আমি না, আমাদের পরিবারের আরও কয়েকজন সদস্য এই পদে লড়াইয়ের যোগ্যতা রাখেন। 2028 সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এগিয়ে রয়েছেন বলে মনে করা হয়। এই প্রেক্ষাপটে ট্রাম্প পরিবারের কেউ কি আর নির্বাচনে থাকবেন না, এমন প্রশ্নের জবাবে এরিক বলেন, আমি জানি না, সবকিছু সময় বলে দেবে, তবে আমাদের পরিবারের মধ্যে আমি একমাত্র ব্যক্তি নই। ট্রাম্প পরিবার রাজনীতি থেকে অর্থ উপার্জন করেছে, এই অভিযোগ অস্বীকার করেন এরিক। তিনি বলেন, যদি কেউ রাজনীতি থেকে উপকৃত না হয়ে থাকে সেটা আমাদের পরিবার। আমার বাবা যদি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করতেন, তাহলে আমাদের পরিবারের সম্পদের পরিমাণ অনেক বেশি থাকতো। কারণ রাজনীতিতে নামার কারণে আমরা অনেক সুযোগ হারিয়েছি, আইনি সমস্যা মেটাতে অনেক খরচ হয়েছে এবং এই পুরো প্রক্রিয়ায় আমাদের পরিবারের ওপর বড় ধরনের চাপ পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় ছেলে দাবি করেন, শুধু আইনি লড়াইয়ের পেছনে তাদের খরচ হয়েছে প্রায় $50 কোটি। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শেয়ার মূল্য কাগজে কলমে প্রায় $200 কোটি। এই সম্পদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ। 2024 সালে ট্রাম্প কেবল ক্রিপ্টোকারেন্সি ও নানা লাইসেন্সপ্রাপ্ত পণ্য যেমন আবাসন প্রকল্প, ঘড়ি, গিটার থেকে আয় করেছেন $63 কোটি। এরিকের দাবি, ট্রাম্প অর্গানাইজেশনের বাজার মূল্য এখন $800 কোটি থেকে $1200 কোটি মধ্যে। মনোনয়ন পাওয়ার থেকে নানা কারণে সমালোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ব্যালটের দিকে তাকানোর ছবি নিয়ে সমালোচনা চলছে। এরই মধ্যে ছেলে এরিকের একটি টুইট নিয়েও শুরু হয়েছে সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে সিল মারা ছবি টুইটারে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। অনেকে বলছেন এটা করে তিনি নির্বাচনী আইন ভঙ্গ করেছেন, তবে পরে ওই টুইটটি মুছে ফেলেন।
বাবা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। বাবাকে ভোট দিয়ে নিজের মোবাইলে ব্যালট পেপারের ছবি তুলে এরিক তা পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। ছবিসহ ওই টুইটে এরিক লেখেন, বাবাকে ভোট দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি যুক্তরাষ্ট্রের জন্য মহান একটি কাজ করেছেন। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিজের ব্যালটের কপি বা ছবি প্রকাশ অপরাধের শামিল। আর তাই টুইটারের ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই এরিকের অনেক বন্ধু বান্ধব ওই কথা মনে করিয়ে দেন। অনেকেই আবার এটা নিয়ে সমালোচনাও করেন। সমালোচনা কিংবা আইন ভঙ্গের কথা জেনেই হোক, দ্রুতই টুইটার থেকে ওই ছবি মুছে ফেলেন এরিক। এখানেই শেষ নয়, ওই ছবির জন্য নির্বাচন বোর্ডের কাছে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে হিলারির দল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ 18টি অঙ্গরাজ্যে নির্বাচনের ব্যালটের ছবি তুলে শেয়ার করা অবৈধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কিছু গুরুত্বপূর্ণ কাঠামো এখনও অক্ষত রয়েছে বলে জানান রাফায়েল গ্রোসি। তিনি আরও জানান, এসব স্থাপনা কাজে লাগিয়ে ইরান খুব অল্প সময়ের মধ্যেই সেন্ট্রিফিউজ ঘোরানো শুরু করতে পারে। এতে পুনরায় উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হবে ইরান। গত শনিবার যুক্তরাষ্ট্রের CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফায়েল গ্রোসি বলেন, ইরান কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ ক্যাসকেড চালু করে ফের সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ফিরতে পারবে। ইরানের হাতে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গ্রোসি। তিনি জানান, এই ইউরেনিয়াম অস্ত্র উপযোগী পর্যায়ের নিচেই অবস্থান করছে। তবে তা যদি আরও পরিশোধন করা হয় তাহলে তা দিয়ে তাত্ত্বিকভাবে 9টিরও বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এই মজুত করা ইউরেনিয়াম ধ্বংস হয়েছে কিনা নাকি আগেই অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত নন গ্রোসি। এ বিষয়ে ইরানের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা পাওয়া জরুরি বলে জানান তিনি। That the safety of our inspectors is of utmost importance. এদিকে ইরানের হামলার বিষয়টি ঘিরে চাঞ্চল্য এখনো তুঙ্গে। গত 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এতে ইরানের একাধিক পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি ছিল ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যে এই হামলা চালায় তারা। ארצות הברית תקפה את 3 מתקני הגרעין של איראן. এর কয়েকদিন পর হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা একযোগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি পার্লামেন্ট IAEA এর সঙ্গে পারমাণবিক তৎপরতা সম্পর্কিত সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এতে করে ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্রে IAEA এর প্রধানের পরিদর্শন অনুরোধও বাতিল হয়ে যায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 12 দিনব্যাপী চালানো এই ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 627 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলেও প্রাণ গেছে 28 জনের। এই পরিস্থিতির মধ্যে শনিবার ইরানের বিচার বিভাগ জানায়, গত 23 জুন তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 71 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক প্রশিক্ষণার্থী, বন্দী এবং দর্শনার্থীরাও রয়েছেন। ইরানে এই হামলার পর প্রথমে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ধ্বংস করে ফেলেছে। তবে ক্রমেই খোলাসা হতে থাকে যে ইরানে হামলার আগেই সরিয়ে ফেলা হয়েছিল ইউরেনিয়াম। তাই গ্রোসি সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কয়েক মাসেই পরমাণু কার্যক্রম নিয়ে পুনরায় হয়তো সবার সামনে হাজির হবে ইরান। تشخیص شما تشخیص درستی است. آمریکایی‌ها به معنای واقعی کلمه حمایت می‌کنند.
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনী প্রধান আব্দুর রহিম মুসাভির সঙ্গে ফোনে কথা বলেছেন। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি রোববার এ তথ্য জানিয়েছে। এই ফোনালাপটি মুসাভির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করছেন। দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরব একে অন্যকে শত্রু জ্ঞান করে আসছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে দুই দেশ। বর্তমানে তাদের সম্পর্ক স্থিতিশীল। ইসরায়েল ইরানে হামলা করলে এর নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি। গত 13 জুন শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধের প্রথম দিকেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাকিরি নিহত হন। এ হত্যার পর মুসাভিকে এই পদে নিযুক্ত করা হয়। এদিকে যুদ্ধবিরতির সপ্তাহ পরে দুই দেশের ক্ষয়ক্ষতি প্রকাশ্যে আসছে। এরই ধারাবাহিকতায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে কিরিয়া সামরিক সদর দপ্তরের কাছে একটি বিলাসবহুল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ তথ্য আগে ইসরায়েলের অভ্যন্তরে প্রকাশ করা হয়নি, কারণ কর্তৃপক্ষ প্রভাবের স্থান সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত প্রতিবেদনগুলোকে গোপন করে রেখেছিল। যুক্তি দিয়েছিল ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে আরও ভালোভাবে ক্যালিব্রেট করার জন্য সে তথ্য ব্যবহার করতে পারে। এখন জানা যাচ্ছে আইডিএফ সদর দপ্তরের কাপলান স্ট্রিটের প্রবেশপথের কাছে অবস্থিত 32 তলা আবাসিক টাওয়ারটিতে ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে আগুন ধরে যায় এবং এর বাসিন্দাদের সরিয়ে নিতে হয়। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। এবার অনলাইনে প্রকাশিত পোস্টে ইসরায়েলকে এক প্রকার ধমক দেন মার্কিন প্রেসিডেন্ট। অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানান ট্রাম্প। স্থানীয় সময় রোববার গভীর রাতে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প লেখেন, গাজায় চুক্তি বন্ধ করুন, বন্দীদের ফিরিয়ে আনুন। ওই পোস্টে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেন। এর আগে ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন 1 সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। And I think that thing is going to end, but it's got to end. প্রেক্ষাপটহীন এই পোস্টে ট্রাম্প ইসরায়েলি প্রসিকিউটরদের নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধ করার জন্য দ্বিতীয়বারের মতো আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরে এসেছে, যেখানে বলা হয়েছে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রক্রিয়াধীন, যার মধ্যে বন্দীদের ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত থাকবে। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা এই বক্তব্যকে রাজনৈতিক কল্পনাবিলাস হিসেবে উল্লেখ করেন। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা রোববার জানান, হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত রয়ে গেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে, যে চুক্তিতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে, যাতে ওই অঞ্চলের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয়। সম্প্রতি ট্রাম্প বলেন, আমি মনে করি আগামী 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হবে। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন, ট্রাম্প এই বক্তব্য কোন ভিত্তিতে দিয়েছেন তারা তা জানে না।